নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো মানে দারুণ আছি। চলো, এখন আমি তোমাদের সামনে এমন একটা ক্রাইম স্টোরি শেয়ার করব। তোমরা কে এই বিষয়টা জানো আর কারা কারা জানো না, মানে যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এই বিষয়টা জানো। তো আমি অনেকদিন আগে এই ব্যাপারটা দেখেছি। হ্যাঁ, ইউটিউবের মাধ্যমেই দেখেছি। আর আগে আগে যখন ঘটনাটা ঘটেছিল তখন তো শুনেইছিলাম, আবার নতুন করে কিন্তু এই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় আসছে। সবাই নিজেদের মতন করে তাদের মতামত প্রকাশ করছে। এই স্টোরিটা নিয়ে তারা নিজেদের মতামত দিচ্ছে এবং স্টোরিটাও নানানভাবে শেয়ার করছে। তো আমারও চোখে পড়েছে, আমার মনে হলো যে আমি এগুলো শেয়ার করি। আর আমার চ্যানেলে এই ধরনের ক্রাইম স্টোরি আগেরও দেওয়া আছে। তো আমার একটু এইসব ব্যাপারে একটু ইন্টারেস্ট আছে, তার জন্য ভাবলাম চলো। আর এই যে স্টোরিটা বলতে বসেছি, এটাতে কিন্তু তোমরা কর্মের যে ফল, মানে সেটা কিভাবে হয় পুরো পরিষ্কার তোমাদের সামনে হয়ে যাবে। মানে ভালো কর্ম আর খারাপ কর্ম সবটাই কিন্তু তোমাদের সামনে তোমরা দেখতে পারবে, তোমরা শুনতে পারবে যে কর্ম কিভাবে কাজ করে, কর্মের ফল কিভাবে পাওয়া যায়। আজকে চশমাটা পরে বসতে হয়েছে, কেননা আমি কিছু জিনিস এখানে লিখে রেখেছি, না হলে কিছু পয়েন্ট ভুলে যেতে হতো, মানে ভুলেই আমি যাব হয়তো, তার জন্য আমি কিছু জিনিস লিখে রেখেছি। এবার এটা ওপর থেকে ব্যাপারটা বললে অতটা অসুবিধা হতো না। আমি চাইছি তোমাদের সামনে ব্যাপারটা একটু ডিটেলসে বলতে, তাই চলো শুরু করি। তো তো ঘটনাটা এমন একটা ঘটনা, যে ঘটনাটা মানে একটা বাড়িতে 8জন মেম্বার, তারা 8জন মেম্বারের মধ্যে 7জনই খুন হয়েছিল, কিন্তু কোনো ক্লু ছিল না, কোনো আই উইটনেস কিছু ছিল না। কে খুন করেছে পুলিশ কিছুই বুঝতে পারছিল না। তবুও 3 দিনের মধ্যে কিন্তু যে খুনি সে ধরা পড়ে গেছিল। তো সময়টা ছিল 2008 সালের 14ই এপ্রিল। 14ই এপ্রিলের ঘটনা। রাত 2টোর সময় চিৎকার, আর্তনাদ, একটি মেয়ের চিৎকার, একটি মেয়ের আর্তনাদে আশেপাশে সবার ঘুম ভেঙে যায়। তখন তারা গ্রামের আশেপাশে যারা ছিল প্রত্যেকে বেরিয়ে আসে, যারা যারা ওই চিৎকার শুনতে পেয়েছিল। আর নিশুতি রাতে ওইরকম গ্রামের মধ্যে যদি কেউ চিৎকার দেয়, তাহলে কিন্তু প্রত্যেকের কানে সেটা পৌঁছানোর মতন। আর গরমকাল, ওখানে বেশিরভাগ মানুষ ছাদে ঘুমায় বা তাদের জানালা খোলা থাকে, তো সেটা আরো বেশি করে শুনতে পাওয়া যায়, অসুবিধা হয় না। তারা সেই চিৎকার অনুসরণ করে পৌঁছায় যেখানে, সেটা ছিল ওই গ্রামের সব থেকে যে ধনী ব্যক্তি তার বাড়ি, সেটা হচ্ছে শওকত আলীর বাড়ি। সে ছিলেন একজন কলেজের লেকচারার। তার বাড়ি ছিল 14 বিঘা জমির ওপরে। তো সেখানে যখন গেল, তারা তার মেয়েকে দেখলো যে প্রচন্ড পরিমাণে সে কাঁদছে, সে কিছু বলতে পারছে না, সে হতভম্ব অবস্থায় হয়ে আছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কি হয়েছে, সে মুখে কিছু বলতে পারছে না, ইশারায় দেখালো তার বাবার ঘরটা। সেখানে যখন গ্রামবাসীরা গেল, গ্রামবাসীরা যাওয়ার পরে সেই ঘরটা যখন ঢুকলো, দেখলো যে সেখানে শওকত আলীর গলা কাটা অবস্থায় পড়ে আছে বিছানায়, রক্তাক্ত অবস্থায়। পরপর বাকি ঘরগুলো তারা দেখলো, সেখানে প্রত্যেকটা ঘরে দেখলো প্রত্যেকেই ওই রকম বিছানায় শুয়ে আছে এবং তাদের গলা কাটা, রক্তাক্ত অবস্থা। তাকে জিজ্ঞাসাবাদ যখন করা হলো, মানে ওই বাড়ির যে একমাত্র বেঁচে থাকা মেয়েটি ছিল, জিজ্ঞাসাবাদ করা হলো অনেক কষ্টে। সে তখন বলল যে ডাকাত বাড়িতে এসেছিল, ডাকাত এসে সবাইকে মেরে খুন করে ডাকাতি করে চলে গেছে। তাকে যখন বলা হলো যে তুমি কোথায় ছিলে, তো সে তখন বলল যে ছাদে ঘুমাচ্ছিল। এই খবরটা যখন সবার মধ্যে ছড়িয়ে গেল, লোকাল থানার খবর দেওয়া হলো। লোকাল থানা তখন এমন মর্মান্তিক, এমন বিভৎস একটা কাণ্ড, এইরকম একটা গ্রামের বাড়িতে ডাকাত পড়েছে, এটা তখন আশেপাশের সব যে থানা আছে সেখানেও তারা জানিয়ে দিল। সেখান থেকে ফোর্স এসে পুরো গ্রামটাকে ঘিরে নিল, যাতে যদি এই যে ডাকাতরা পালাতে না পারে বা অন্য কারো বাড়িতে তারা হামলা না করতে পারে, বা তাদের আরো কিছু, মানে মোদ্দা কথা ডাকাতরা যাতে পালাতে না পারে তার জন্য।
এবং সেই ব্যাপারটা রাজ্য সরকার আর যে সেন্ট্রাল যে সরকার সেখানেও পৌঁছে দেওয়া হলো। মানে কেননা এতটা বিভৎস একটা ব্যাপার ঘটেছিল, একটা বাড়ির 7 জনই খুন করা হয়েছিল। তো 7 জনের মধ্যে কে কে ছিল? মেয়েটির বাবা ছিল 55 বছর বয়স শওকত আলী, তার মা ছিল সাবনি, তার 50 বছর বয়স, তার এক দাদা ছিল 35 বছরের আনিস, তার ছোট ভাই ছিল, সে ছিল রাশিদ 24 বছর, তার বৌদি ছিল আঞ্জুম 28 বছর, তার মাস্তুতো বোন ছিল রাবিয়া 16 বছর, আর কে ছিল? তার বড় যে ভাই ছিল তার 10 মাসের একটা বাচ্চা ছিল। এবার মানে সেটা নিয়ে তো পুরো এলাকায় খুব কি বলবো একদম হইচই ব্যাপার হয়ে গেছে। তখন যারা বিরোধী পার্টি ছিল আর তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিল সে ছিলেন মায়াবতী, তার উপরে আঙুল তুলতে আরম্ভ করলো যে কি করে হয় এইরকম, তার মানে পুলিশ প্রশাসন ঠিক মতন কাজ করে না, না হলে একজনের বাড়িতে এইরকম ভাবে কি করে হয়। মায়াবতীর উপরে ভীষণ প্রেশারাইজড করতে আরম্ভ করলো। সে ভীষণ তখন কি করবে, নিজেকে মানে সে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দায়িত্ব তো অবশ্যই আছে। পরের দিন কি করলো, সে সেই মেয়েটির বাড়িতে আসলো, মানে শবনমের বাড়িতে আসলো, এবং শবনমের বাড়িতে আসার আগে সে এই যে মেয়েটির যে 7 জন মারা গেছে মেয়েটির জন্য 5 লক্ষ টাকা তাকে ক্ষতিপূরণ ঘোষণা করলো। তারপরে যখন তার উপরে এইরকম প্রেশারাইজড করা হচ্ছে চারিদিক থেকে, তখন সে শবনমের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসলো। তার বাড়িতে এসে তার সঙ্গে কথা বললো, তার সঙ্গে কথা বলে সে সেখানেই ঠিক করলো যে তাকে ওই 5 লক্ষ টাকা ওই মুহূর্তে দেবে। কিন্তু যে তখনকার আইও ছিল, সেই আইও বললেন যে না ম্যাডাম আপনি এক্ষুনি দেবেন না টাকাটা, কেননা আর কিছুদিন পরই, এক্ষুনি দেবেন না 5 লাখ টাকা, আগে পোস্টমর্টমের রিপোর্টটা আসুক তারপরে আপনি দেবেন। তো যা বলা তাই কাজ। এবার মেয়েটিকে ডেকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, মেয়েটি তখন বলল, মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সবাইকে মারলো অথচ তোমাকে মারলো না, তোমার কিছু হলো না, কি ব্যাপার, তুমি কি করছিলে? কেননা সন্দেহ তো হয়েছিল। তখন মেয়েটি বলল যে আমি ঘরে ছিলাম না, আমি ছাদে ঘুমাচ্ছিলাম, তাই তারা আমায় মারতে পারেনি। তো কি হয়েছে না, ডাকাত সবাইকে যেরকম বলেছে, ডাকাত এসেছিল কুড়ুল নিয়ে, সবাইকে ঘুমের মধ্যে মেরে চলে গেছে। যে আইও ছিলেন আরতি গুপ্তা, ওনার এই কথাটাতে ভীষণ সন্দেহ লেগেছিল। আর ওই যে যে মৃতদেহ যেই যেই বিছানায় যে পড়েছিল তাদেরকে দেখেও তার সন্দেহ হয়েছিল, কেননা সেটা দেখে মনে হয়েছিল যে এরা কেউ বাঁচার জন্য চেষ্টা করেনি, তাদের বিছানা একদম টান টান ছিল। তার মানে হয়তো এরা প্রত্যেকে ঘুমের মধ্যে মারা গেছে, ঘুমের মধ্যেই মারা গেছে। তাহলে কি এদের মানে খাবারের মধ্যে বিষ মেশানো হয়েছিল বা ঘুমের কোনো ওষুধ মেশানো হয়েছিল, এটা তাদের সন্দেহ লাগছে। যে যিনি ইন্সপেক্টর ছিলেন তার কিন্তু এটা সন্দেহ হয়েছিল, এবং যখন ময়না তদন্তের রিপোর্ট বেরোলো তখন কিন্তু তার সন্দেহটাই ঠিক দাঁড়ালো যে এরা কেউ বাঁচার জন্য চেষ্টা করেনি, প্রত্যেকেই কিন্তু ঘুমিয়েছিল, এবং তার মধ্যেই তাদেরকে গলাটা কাটা হয়েছে, মানে তাদেরকে কুড়ুল দিয়ে আঘাত করে মারা হয়েছে। এইবার কি করলো না, তাদের কিছু স্যাম্পেল নিয়ে টেস্ট করা হলো যে তাদের পাকস্থলীর মধ্যে খাবারের মধ্যে কোনো বিষ বা এই ধরনের কিছু ছিল নাকি, সেটা টেস্ট করার জন্য। এবার সেটা তো দেওয়া হলো, এর মধ্যেই কিন্তু একটা ব্যাপার ঘটলো। ফোন কল, যে শবনমের ফোন কল, সেটার ফোন যে লিস্ট, ফোন কলের যে লিস্ট, সেটা তারা হাতে পেল। সেখানে দেখলো সেলিম বলে একটি ছেলের সঙ্গে 52 বার সেদিন তার কথা হয়েছে, 52 বার। তবে সেই সেলিমকে ডাকা হয়েছে, ডাকা হয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে, সেরকম কোনো কিছু কিন্তু তারা পায়নি, তাই সেলিমকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে কি হলো শুনলে তোমরা অবাক হবে, শুনতে থাকো। এর মধ্যে তারা তাদের মতন তদন্ত করতে থাকে, এবং যে শবনম পুলিশের কাছে যে বয়ান দিয়েছিল যে ডাকাত এসেছিল, ডাকাত ছাদ থেকে নেমে সবাইকে খুন করে দিয়ে ডাকাতি করে নিয়ে চলে যায়। তো তারা যখন এটা ইনভেস্টিগেশন করে, দেখে যে ছাদের যে দরজা, সেই দরজার ভেতর থেকেই বন্ধ ছিল,
আর হচ্ছে ছাদ মাটি থেকে 14 ফুট উঁচুতে ছাদ, তো সেখানে এমনি এমনি কেউ উঠে যেতে পারবে না। তো অনেকেই আবার বলছিল তাহলে কোনো কাঠের সিঁড়ি লাগিয়ে বা এ ধরনের কোনো মই লাগিয়ে যদি ছাদে ওঠে, সেটাও তারা দেখেছে যে কোনো চিহ্নই নেই সেই সবে। এবং ইতিমধ্যে তাদের কাছে ময়না যে স্যাম্পেল যে দেওয়া হয়েছিল যে তাদের পেটে কিছু আছে নাকি, খাবারের সঙ্গে কিছু মেশানো হয়েছে নাকি, সেটা কিন্তু তাদের হাতে এসে উপস্থিত হয়েছে, তাদের হাতে এসে পড়েছে। সেটাতে ছিল যে তাদের প্রত্যেকের পেটেই কিন্তু বিষ পাওয়া গেছে, বিষ বা ঘুমের ওষুধ এই ধরনের কিছু। শুধু ওই ছোট্ট বাচ্চা ছোট্ট যে বাচ্চা শিশুটি ছিল 10 মাসের, তাকে ছাড়া প্রত্যেকের খাবারের মধ্যে বিষ পাওয়া গেছে। এর মধ্যেই যে পুলিশের ইনফরমার থাকে, সে ফোন করে এবং জানায় যে সেলিমকে আপনারা হেফাজতে নিন, তার কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে, সে এর সঙ্গে জড়িত থাকতে পারে। তো 17 এপ্রিল সেলিমকে হেফাজতে নেয়, তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমটায় সেলিম কিন্তু একদম স্বীকার করে না যে সে এর সঙ্গে যুক্ত আছে, কিন্তু পুলিশের সামনে তো এইসব এদের কোনো কিছুই চলে না। একটা টাইমে সে ভেঙে পড়ে এবং সবকিছুই স্বীকার করে যে কি হয়েছে শুনলে তোমরা আটকে উঠবে। তখন কি করে, শবনমকে আবার ডেকে পাঠানো হয় এবং শবনম আসে। শবনমকে যখন বলে, শবনম কিন্তু স্বীকার করে না, সে বলে আমি সেলিমকে চিনিই না, কে। তখন তার যে কল লিস্ট সেটা দেখানো হয় যে তুমি 52 বার সেলিমের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছো। তখন সে স্বীকার করে না। তবে দুজনকে যখন সামনাসামনি বসায় সেলিম আর শবনমকে, তখন সেলিম বলে যে আমি কিন্তু সব স্বীকার করে নিয়েছি, আমি সবটাই বলে দিয়েছি, তুমিও স্বীকার করে নাও। তখন শবনম ভেঙে পড়ে এবং সমস্তটাই সে বলে। কি বলে চলো, কি বলেছিল সেই তদন্তকারী অফিসারের সামনে বা তদন্তকারী টিমের সামনে, সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি। শওকত আলীর পরিবার ছিল ভীষণ ধনী পরিবার আর খুবই শিক্ষিত পরিবার ওই গ্রামের। শওকত আলী যে উনি ছিলেন কলেজের প্রফেসর, আগেই বললাম, তার বড় ভাই ছিল ইঞ্জিনিয়ার, ছোট ভাই MBA, আর এই যে শবনম নিজে হচ্ছে AA করেছে দিল্লির ইউনিভার্সিটি থেকে ইংলিশ আর জিওগ্রাফিতে, সে একটা স্কুলে চাকরিও করতো। এবার এই শবনমের সঙ্গে এই যে ছেলেটি সেলিম, তার প্রেম হয়েছিল। সেলিম ছিল খুব সাধারণ একটা ছেলে, গরিব পরিবারের ছেলে, পড়াশোনা সেরকম একটা জানতো না, কাঠচিরাই একটা কলে কাজ করতো, এই শবনমদের বাড়ির কাছেই মানে একটা কাঠচিরাই যে কল, সেখানে কাজ করতো। তো শওকত আলীর সঙ্গে তার প্রেম হয়, নিজেদের প্রেম মানে নিজেদেরকে প্রেম নিবেদন করে। একটা টাইমে তারা বিয়ে করবে বলে ঠিক করে, কিন্তু বাড়িতে যখন সেটা জানাজানি হয় শবনমের বাবা কিছুতেই রাজি হয় না, এবং বাবা কেন বাড়ির কেউই রাজি হয় না যে একটা এত শিক্ষিত একটা পরিবার এবং একটা শিক্ষিত মেয়ে, তার জন্য ভালো একটা পরিবার তার বিয়ে দেবে, এটাই চেয়েছিল তার বাবা মা। এদিকে এই ছেলে মেয়েরা এরা চেয়েছিল নিজেদের মতন করে বিয়ে করে সংসার করবে, বাবা মা যাতে মেনে নেয়, কিন্তু এই নিয়ে তাদের বাড়িতে প্রচন্ড অশান্তি হচ্ছিল, প্রচন্ড পরিমাণে অশান্তি হচ্ছিল। তারপরে এই যে শবনম আর সেলিম মিলে ঠিক করে যে তারা পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে গেলে সম্পত্তির ভাগ পাবে না। তখন তারা ঠিক করে যে তাহলে একটা কাজ করি, এই যে আমার বাড়ির লোককে চলো আমরা দুজনে মিলে শেষ করি। তো কি করে শেষ করতে হবে, সেই দিন রাতে তার ভাইরা বাইরে ছিল, যেদিনের ঘটনা 14 এপ্রিল। তো ভাইদেরকে ফোন করে ডাকলো, শবনম ডাকলো, বললো যে আজকে অনেকদিন ধরে বাড়িতে এরকম অশান্তি হচ্ছে, আমার খুব ইচ্ছে করছে তোমাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াই, তো তোমরা আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসো, আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। তখন শবনম আর তার মাস্তুতো বোন মিলে সমস্ত রান্না বান্না করলো, প্রত্যেকে নিজেরা সেটা খুব আনন্দ করে সেদিন খেলো রাতে।
খাওয়ার পরে তারা গল্পগুজব করলো এবং শবনম বলল, এই তোমরা চা খাবে? আমি চা বানাতে যাচ্ছি। সবাই বললো হ্যাঁ হ্যাঁ খাবো। এবার সেলিম তার প্রেমিক তাকে বিষ বা ঘুমের ওষুধ এনে দিয়েছিল, সেটা আমি আর বললাম না। তো সেই বিষটা চায়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেকে খেলো চা, সবার একটু কিরকম কিরকম লাগছে, সবাই গিয়ে যে যার বিছানায় শুয়ে পড়লো। হয়তো তখনই তারা মারা গেছিল ওই বিষটা খাওয়ার পরই। কিন্তু এই শবনমের সেটা মানে শবনম সেটাকে কনফার্ম করার জন্য তার যে বয়ফ্রেন্ড প্রেমিক তাকে ফোন করলো যে তুমি কি না কুড়ুলটা নিয়ে এসো। সবাই এখন তার বিছানায় কিন্তু অঘরে ঘুমাচ্ছে বা মারা গেছে যাই হোক। তখন সে আসলো, এসে তারা দুজন মিলে প্রত্যেককে মারলো একমাত্র বাচ্চাটা ছাড়া। যখন ওই কুড়ুলটা নিয়ে সেলিম চলে গেল ওই বাড়ি থেকে, তখন এই যে এই শবনমের মনে পড়লো যে তার 10 মাসের যে ছোট্ট ভাইপোটা, সে তো মরেনি, সে তো নড়ে চলে উঠেছে। তখন এই পিসি কি করলো, সে বাচ্চাটাকে মারার জন্য সেলিমকে আবার ফোন করলো। সেলিম বলল, না আমি এখন কুড়ুল নিয়ে যেতে পারবো না, কেননা এতে লোক জানাজানি হয়ে যেতে পারে, তুমি একটা কাজ করো নিজেই করে দাও। এবং সেলিম সেই কুড়ুলটা একটা পুকুরেও ফেলে দিয়েছিল, পরে সেটা অবশ্যই উদ্ধার হয়েছিল। তো পিসি কি করলো, সেই বাচ্চাটাকেও শ্বাসরোধ করে মেরে ফেললো। এবং তারপরে তার যত নাটক সে করেছিল গ্রামবাসীদের দেখানোর জন্য, পুলিশ এগুলো প্রথম থেকে পুরোটা বুঝতে পারছিল যে এই মেয়েটারই কোনো কাজ হয়েছে, কিন্তু পুলিশ প্রমাণ ছাড়া তাকে হেফাজতে নিতে পারছিল না। কেননা গ্রামবাসী এই মানে পুরো পরিবার শেষ হয়ে যাওয়া মেয়েটার পাশে এমন ভাবে ছিল যে তখন যদি কিছু করতো, মানে মেয়েটাকে যদি অ্যারেস্ট করতো, পুলিশের উপরে ভীষণ বাজে একটা অ্যাটাক করতো গ্রামের সমস্ত লোকজন বা বিরোধী পার্টিরা। তার জন্য পুলিশ প্রমাণ খুঁজছিল, প্রমাণ। তো তারপরে তাকে তাদের দুজনকে হেফাজতে নেওয়া হলো। নেওয়া হওয়ার পরে সেটা ডিস্ট্রিক্ট কোর্টে চললো এবং চলার পরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার এই শবনম আর সেলিম এরা দুজন কি করলো, এরা এলাহাবাদ হাইকোর্টে গেল, সেখানে তাদের এই মৃত্যুদণ্ডটা ফাঁসির সাজায় রূপান্তরিত হলো, মানে হাইকোর্ট থেকে তাদের ফাঁসির সাজা দেওয়া হলো। তারা কি করলো, সুপ্রিম কোর্টে গেল, এরপরে সুপ্রিম কোর্টও ফাঁসির সাজা বহাল রাখলো। এইবার তারা কি করলো, রাষ্ট্রপতি আর ইউপি এর গভর্নরের কাছে তারা মার্সি পিটিশন করলো। সেখানে করার পরে মার্সি পিটিশনটা রিজেক্ট হলো। রিজেক্ট হওয়ার পরে তারা আরো একবার ইউপি গভর্নরের কাছে মার্সি পিটিশন করেছে এবং সেই মার্সি পিটিশনটা এখন ইউপি সরকারের কাছে স্থগিত আছে, পাঠিয়ে দিয়ে সেখানে স্থগিত আছে এবং আইনি অনেক জটিলতা আছে, তার জন্য এখনো হোল্ডে আছে ব্যাপারটা। কিন্তু সমস্তটাই তৈরি হয়ে গেছে এই মেয়েটার ফাঁসির জন্য, সমস্তটাই তৈরি হয়ে গেছে। এবার যেহেতু এই মেয়েটার ফাঁসি হচ্ছে না, সেহেতু ওই ছেলেটারও ফাঁসি হচ্ছে না, কেননা দুজন একই দোষী। দুজন 7 জনকে খুন করেছে, দুজনই 7 জনকে খুন করেছে। এখানে কিন্তু 7 খুন মাপ হয়নি। এইবার এই ঘটনায় একটা টুইস্ট বলি তোমাদেরকে, মানে বলে না যে যেরকম কর্ম করবে তার ফল সেই রকম পাবে। এখন যেটা হয়েছে, তার ছেলে সরকারের কাছে আবেদন জানিয়েছে। হ্যাঁ, এই সেলিম আর এই শবনমের ছেলে সরকারের কাছে আবেদন জানিয়েছে যে তার মাকে ফাঁসির সাজা না দিয়ে যাবজ্জীবনটাই যেন রেখে দেয়। যখন এই শবনমকে অ্যারেস্ট করা হলো, তখন শবনম 2 মাসের প্রেগনেন্ট ছিল। এই যে সেলিম মেয়েরই সন্তান, তার ছেলে জেলের থাকাকালীনই সেই বাচ্চাটাকে সে জন্ম দেয়। জন্ম দেওয়ার পরে এই বাচ্চাটাকে একজন অ্যাডপ্ট করে। সে কে?
সে শবনমের কলেজের এক বন্ধু। সেই বন্ধু যখন কলেজে পড়তো তার এমন অবস্থা ছিল যে তার নিজের পড়াশোনার খরচ চালানোর মতো ক্ষমতা ছিল না। তখন শবনম এই বন্ধুটিকে সমস্ত খরচ দিয়ে সাহায্য করেছিল এবং শবনমের ছেলেকে তাই সেই বন্ধু নিজে অ্যাডপ্ট করেছে, তাকে ভালো একটা পরিবেশ দিয়েছে, তাকে বড় করছে। সেই ছেলের বয়স এখন 15 বছর। মায়ের জন্য সেও আবেদন করেছে যে তার মাকে যাবজ্জীবন দেওয়া হোক নাকি ফাঁসি। শবনম এখন আছে রামপুর জেলে আর সেলিম এখন আছে প্রয়াগরাজের নৈনি জেলে। তারা তাদের মৃত্যু দিন গুনছে। তোমরা কারা কারা চাও যে তার মৃত্যু মানে ফাঁসি হোক, এই দুজনার ফাঁসি হোক নাকি এদের যাবজ্জীবন হোক, কি চাও? 10 মাসের শিশুকেও যে ছাড়ে না সম্পত্তির জন্য, প্রেমের জন্য এইরকম বাড়ির প্রত্যেককে খুন করে দেবে। তারা তো সেখান থেকে চলেও যেতে পারতো, চলে গিয়ে তাদের নিজের জীবন শুরু করতে পারতো। এত শিক্ষিত, পড়াশোনা করা, চাকরি করা মেয়ে অন্য যেখানে গিয়েই তার জীবন শুরু করতে পারতো, যে কোনো চাকরি সে জোগাড় করে নিতে পারতো, কিন্তু তার জন্য বাড়ির প্রত্যেককে এইভাবে নৃশংসভাবে খুন করে দিতে হবে। ভাবা যায় না, ভাবা যায় না। মানে আমি যখন ঘটনাটা শুনছিলাম আমার গায়ে কাটা দিয়ে উঠছিল যে সে যখন এক একজনকে ওই রকম ভাবে মেরেছে, প্ল্যান করেছে, তার বাবা, মা, দাদা, ভাই, মাস্তুতো বোন, শেষে ছোট্ট বাচ্চা, বৌদি, কাউকে ছাড়েনি, কাউকে না। সেই বড় বাড়ি এখন পুরো বাড়িতে পরিণত হয়েছে, ওরকমই পড়ে আছে, কেউ নেই। তো কর্ম বলে না, কর্ম কথা বলে, কর্মের ফল একদিন না একদিন তাকে পেতেই হবে। সে যেই কর্ম করেছে প্রত্যেকটা মানুষকে শেষ করে দিয়ে, খুন করে দিয়ে, এখন সে অপেক্ষা গুনছে, অপেক্ষা করছে তার ফাঁসির জন্য। ফাঁসি হবে নাকি তার যাবজ্জীবন হবে, এটার জন্য গুনছে। সময় একটা একটা দিন করে শেষ হচ্ছে তার কাছে, হচ্ছে না, শেষ হচ্ছে না, ভাবছি কি হবে। আবার আরেকটা দিকে সে ভালো কর্ম করেছিল বলে তার সন্তানটা একটা ভালো পরিবেশ পেয়েছে, ভালো পরিবার পেয়েছে, সেখানে বড় হচ্ছে। আমার মনে হয় যে এটা থেকে সবার বোঝা উচিত যে কর্মটা ভালো করা উচিত। অন্তত এই জীবনেই সে তার ফল পাবে, ভালো কর্মেরও ফল পাবে, খারাপ কর্মেরও ফল পাবে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কতটা বলতে পারলাম, কতটা বোঝাতে পারলাম তোমাদের জানি না, তো আমি যতটা বুঝতে পেরেছি চেষ্টা করেছি গল্পটা তোমাদের সামনে শেয়ার করতে, বা ঘটনাটা, গল্প তো না, ঘটনাটা। টাটা, গুড নাইট।